প্রধান আসামি সোহেল রানা তিনি তার জবানবন্দি দিয়ে মিডিয়ার কাছে ডলার নামের একটি ব্যক্তির নাম তিনি উল্লেখ করেছেন এবং তারপর আসলে সবার প্রশ্ন ছিল যে ডলার কে এবং আপিলের সময় কি আসামি পক্ষের এই যে ডলারকে সামনে নিয়ে আসা এইটি কি কোনো আইনি কৌশল কিনা বা কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারে কিনা? দুটো প্রশ্ন, একটা হলো যে বাধাগ্রস্ত করতে পারে কিনা বা আপিল এটা কনসিডারেবল কিনা। দুটোর উত্তরে হলো না। কেন না? আমাদের সিআরপিসি অনুসারে 4টে স্টেজে একজন আসামি কথা বলতে পারে। একটা হলো প্রথম যখন অ্যারেস্ট হয় ম্যাজিস্ট্রেটের সামনে, আরেকটা হলো যখন চার্জ গঠন হয় তখন দোষী না নির্দোষ, আরেকটা হলো যে 342 অর্থাৎ আসামি পরীক্ষার সময়, আর একটা হলো রেয়ার, সেটা হলো যে 340-3। আপনি দেখবেন যে বাংলাদেশের 99% লয়ার্স এই সেকশনটার ব্যবহার করে না, কারণ এটা মিস্টার জাস্টিস এস.কে. সিনহা যখন চিফ জাস্টিস তখন তিনি একটি মামলায় এই 340-3-এর রায় দিয়েছেন ক্ষুদ্রভাবে। আরেকটি মামলা আমি রিড করেছিলাম মিস্টার জাস্টিস মানে ফারা মাহবুবের কোর্টে, যখন উনি হাইকোর্ট ডিভিশনে ছিলেন 340-3 নিয়ে, তখন উনি একটা ইলাবোরেট জাজমেন্ট দিয়েছেন। তাহলে এইটা কিন্তু লাস্ট 5 to 6 ইয়ার্সের ঘটনা। তার আগ পর্যন্ত এই আইনের ব্যবহার কিন্তু বাংলাদেশের লয়ার্সরা করে নাই এবং কোর্টগুলো করে নাই। তাহলে এই যে 342 সময় রেলিভেন্টলি আসি এখন এই জায়গায়, 342 সময় কি করা হয়? ইনক্রিমিনেটিং এভিডেন্স অ্যামাং দ্য উইটনেসেস এভিডেন্স, যেখান থেকে রেকর্ড করা হয় ওর মধ্য থেকেই ইনক্রিমিনেটিং এভিডেন্সটা পড়ে শোনানো হয়। উদ্দেশ্য কি? যে পড়ে শোনানোর উদ্দেশ্য হলো যে এটার ব্যাখ্যা চাওয়া আসামির কাছে, যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে অমুক 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 সাক্ষীর সাক্ষ্য হতে, আপনার এই ব্যাপারে ব্যাখ্যা কি? তাহলে ওনার বক্তব্য কোথায় সেন্ট্রালাইজ থাকবে? ইনক্রিমিনেটিং এভিডেন্সের এগেনস্টে। উনি সেটা না দিয়ে কি করলেন? আরেকটা বক্তব্য নতুন করে দিয়ে আসলেন, সেটা হলো ডলার টু মিন এ পারসন হু ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য ইনসিডেন্ট অফ রামিশা মার্ডার, মানে রেপ অ্যান্ড মার্ডার। তাহলে এই বিষয়টা কি হলো? ইরেলিভেন্টলি চলে আসলো। কেন আসলো? এটা প্রিজাম্পশন করা যায় যে ওই সোহেল কিন্তু যখন 164 দিয়েছে ম্যাজিস্ট্রেটের নিকট, ম্যাজিস্ট্রেট যখন তাকে 3 ঘন্টা সময় দিয়ে তার 164 রেকর্ড করেছে, সেই সময় কিন্তু সে বলে নাই। তাহলে কোথায় গেল? জেলখানায় গিয়েছে আফটার রেকর্ডিং দ্য 164। জেলখানায় গেলে যেটা হয় আপনি দেখবেন, নূর ভাই জানেন যে আমাদের দেশে যারা 6 মাস কোর্টে দৌড়াদৌড়ি করে কোনো মামলা নিয়ে, দেখবেন যে সে হাফ অ্যাডভোকেট হয়ে যায়। কেন? তার একটা এক্সপিরিয়েন্স চলে আসে। একই কারণে একজন মানে ব্যক্তি যখন জেলখানায় চলে যায় 4-5টা দিন থাকলেই সে কিন্তু এক ধরনের মানে সচেতন হয়ে যায়। সচেতনতা কি? কিভাবে ট্রিক্স করে এই তার মামলা থেকে বেরিয়ে দেওয়া যায়। ইভেন ওখানে সে কিন্তু লয়ারদেরও নাম জানতে পারে, যে অমুক লয়ার ভালো, অমুক লয়ার ভালো, অমুকের কাছে যান। এই যে মাল্টিপ্লিসিটি অফ অ্যাক্সেস টু ইনফরমেশন, এর ফলে কোনো না কোনো ব্যক্তি, এটা প্রিজাম্পশন যে কোনো না কোনো ব্যক্তি তাকে এই চতুরতার আশ্রয় নেওয়ার একটা কৌশল শিখিয়ে দিয়েছে, যেটার ফলশ্রুতিতে সে ডলার বলেছে। দ্যাট ইজ টোটালি ইরেলিভেন্ট টু দ্য এক্সটেন্ট অফ দ্য ইনক্রিমিনেটিং এভিডেন্স আন্ডার সেকশন 342।